ডিজিটাল ক্লাস বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে প্রথম অধ্যায়ের কয়েকটি প্রশ্ন লক্ষ্য করব এবং দেখব যে আমরা গত ক্লাসে যে টপিকগুলো সংক্ষেপে আলোচনা করেছি সেটি যদি আমরা একটু খেয়াল করি তাহলেই আমরা প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করতে পারবো। প্রশ্নটা একবার পড়ি, অর্থাৎ উদ্দীপকটা পড়ি। ভিনক্লু নামে জাপানের এক প্রযুক্তি কোম্পানি ডিজিটাল প্রযুক্তির কৃত্রিম গৃহকর্মী তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে হিকারি। এই গৃহকর্মীকে দেখা যাবে হলোগ্রাফিক পর্দায়। হিকারি তার গৃহকর্তাকে ঘুম থেকে জাগানো, গুড মর্নিং বলা, অফিসের কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন বার্তা পাঠানোর কাজও করবে। রাফি সদ্য পড়াশোনা শেষ করে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হিসাবে যোগদান করেছে। যেহেতু সে বাসায় একা থাকে তাই মাঝে মাঝে ঘুম থেকে উঠতে দেরি হয়, সেজন্য সে একটা হিকারি কেনার সিদ্ধান্ত নিলেন। যেহেতু হিকারির দাম বেশি তাই বাসা থেকে চুরি না হয় সেজন্য বাসার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের চিন্তা করলেন, যাতে পরিচিত ব্যক্তিরা নির্দিষ্ট বাটনে আঙ্গুলের ছাপ দিয়ে বাসায় প্রবেশ করতে পারে। যদিও নিরাপত্তার জন্য তার অফিসের টাকার ভোল্টে প্রবেশের জন্য মাইক্রোফোনে কথা বলে প্রবেশ করতে হয়। আমরা প্রশ্ন দিকে তাকাই যে ক্রায়ো সার্জারি কি, আমরা কিন্তু গত ক্লাসে জেনেছি। সো আমরা কিন্তু পারলাম যে ক্রায়ো সার্জারি কি সেটা পারবো। মূলত এটি হচ্ছে শীতল তাপমাত্রায় কোষকে ধ্বংস করার যে চিকিৎসা পদ্ধতি, সেটি হচ্ছে ক্রায়ো সার্জারি। আণবিক পর্যায়ে গবেষণা প্রযুক্তিটি ব্যাখ্যা করো। আণবিক পর্যায়ে গবেষণা পদ্ধতি আমরা বুঝতে পারছি যে এটাই হচ্ছে ন্যানো টেকনোলজি। গতে রয়েছে উদ্দীপকের হিকারি তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো। তো হিকারি যেহেতু একটা, আমরা বুঝতে পারছি যে এটি একটা রোবট যেটি গৃহকর্ম করবে, সো এটাই অবশ্যই প্রযুক্তিটি হবে রোবোটিক্স। তো আমাদের উদ্দেশ্য কিন্তু আজকে বিস্তারিত আলোচনা নয়, আমরা এটাই দেখতে চাচ্ছি যে গত ক্লাসে আমরা যা পড়েছি, যে টপিকগুলো পড়েছি সেগুলো দিয়ে আমরা একটা পরিপূর্ণ অ্যান্সার করতে পারি কিনা। তো আমরা কিন্তু তিনটা পেরে গেছি আর কি। এবার আমরা ঘতে যাই যে উদ্দীপকে রাফির বাসা ও অফিসে নিরাপত্তা ব্যবস্থার কৌশলের মধ্যে কোনটি বেশি উপযোগী বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও। তো একটি হচ্ছে বাসা, আমরা লক্ষ্য করি যে বাসায় কোনটি ছিল, যে একটি হচ্ছে আঙ্গুলের ছাপ দিয়ে বাসায় প্রবেশ করা হয়েছে, আর একটা হলো অফিসে টাকার ভোল্টে প্রবেশের জন্য মাইক্রোফোনে কথা বলতে হয়েছে। দুটি কিন্তু বায়োমেট্রিক্স, কারণ নিরাপত্তার জন্য আমরা বায়োমেট্রিক্স পদ্ধতি অবলম্বন করি। এখানে একটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, যেটি আমরা আঙ্গুলের ছাপ দিই, আরেকটি হচ্ছে কিভাবে ঢুকলাম আমরা, কথা বলে। কথা বলে মানে আমাদের কণ্ঠ শুনে তারপরে ওপেন হবে। সো এটা হচ্ছে ভয়েস রিকগনিশন। তাহলে ভয়েস রিকগনিশন এবং ফিঙ্গারপ্রিন্ট, এই দুটির মধ্যে আমরা কম্পেয়ার করব। নিঃসন্দেহে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে স্বল্প মূল্যের এবং সহজ প্রাপ্য, সো এটি আমরা বলবো তুলনামূলকভাবে ভালো বা তুলনামূলকভাবে বেশি উপযোগী। তো আমরা কিন্তু দেখতে পেলাম যে ওই ক্লাসটি থেকে আমরা পরিপূর্ণ একটা অ্যান্সার করতে পারছি। পরবর্তী প্রশ্ন দেখি এবার। মিস্টার ওয়াই তার বাবার ল্যাবরেটরিতে প্রবেশের সময় একটা বিশেষ সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে দেখলো প্রথম কক্ষে জৈব তথ্যকে সাজিয়ে গুছিয়ে ইনফরমেশন সিস্টেম তৈরি সংক্রান্ত গবেষণা, এবং দ্বিতীয় কক্ষে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি সংক্রান্ত গবেষণা করা হয়। দুই রকমের গবেষণা এখানে রয়েছে, আমরা পরে দেখব যে আসলে কোনটি কি। পদে রয়েছে ন্যানো টেকনোলজি কি। আমরা জানি যে আণবিক বা পারমাণবিক পর্যায়ের কোনো যন্ত্র বা জিনিস তৈরির জন্য যে টেকনোলজি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ন্যানো টেকনোলজি। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক, বুঝিয়ে লেখো। এখানে আমরা জানি যে তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি দুটি মিলেই কিন্তু আমাদের যে আমরা যে সাবজেক্টটি পড়ছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ তথ্যকে ছাড়া মানে যোগাযোগ বা কমিউনিকেশন সম্ভব, মানে অর্থহীন,
আবার যোগাযোগকে ছাড়া তথ্য অর্থহীন, বা একজনের সাথে লেনদেন ছাড়া তথ্যের কোনো ওইভাবে মূল্য নেই। তো এই বিষয়গুলোকে আমরা একটু সাজিয়ে লিখলেই ভালো একটি অ্যান্সার তৈরি করতে পারবো। গতে কি লিখেছে যে ল্যাবরেটরির দরজায় ব্যবহৃত প্রযুক্তি বর্ণনা করো। ল্যাবরেটরিতে আমরা কি করেছি, আঙ্গুলের ছাপ দিয়েছি, সো এটি হবে বায়োমেট্রিক্স। এটা আমরা সহজে বুঝতে পারছি। আর বায়োমেট্রিক সম্পর্কে আলোচনা করা আছে গত টিউটোরিয়ালে, সেটা আমরা দেখে নেব। ঘতে রয়েছে ল্যাবরেটরিতে যে প্রযুক্তি নিয়ে গবেষণা হয় তাদের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো। যেমন ল্যাবরেটরিতে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের গবেষণা হয়েছে। একটি হচ্ছে তথ্যকে সাজিয়ে গুছিয়ে ইনফরমেশন সিস্টেম তৈরি সংক্রান্ত গবেষণা। আরেকটা হচ্ছে, দ্বিতীয়টাতে হচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি সংক্রান্ত গবেষণা। একটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বিতীয়টি, আর প্রথমটি হচ্ছে ওই যে ইনফরমেশনকে সাজিয়ে গুছিয়ে রেখে গবেষণা। এটা আসলে আমরা জানি যে বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ বায়োলজিক্যাল ডেটা ব্যবহার করে বায়োলজিক্যাল সমস্যাকে সমাধান করা হয়, সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির গবেষণা। এখানে আমরা নতুন নতুন প্রজাতির প্রাণী বা উদ্ভিদ তৈরি করি। আরেকটি হচ্ছে বায়োলজিক্যাল সমস্যাকে সমাধান করি। তারপরে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এই দুটি কোশ্চেন কিন্তু আমরা ওই ক্লাস থেকেই ক্লিয়ার। পরবর্তীটাতে যাই যে এটার কি অবস্থা দেখি। এখানে রয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিওর মাধ্যমে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসাবে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা বন্দর উদ্বোধন করেন। অপরদিকে দেশের শিক্ষামন্ত্রী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক উপায়ে শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিতকরণের কথা বলার প্রেক্ষিতে ওই কলেজের পরিচালনা পরিষদ শিক্ষার্থীদের জন্য ফেস রিকগনিশন পদ্ধতি চালু করার কথা ভাবছে, যদিও বর্তমানে শিক্ষকদের জন্য আঙ্গুলের ছাপ পদ্ধতি চালু আছে। কতে কি প্রশ্ন হয়েছে যে ই কমার্স কি? আমরা জানি যে ইন্টারনেট ভিত্তিক ব্যবসা বাণিজ্যই হচ্ছে ই কমার্স। খতে কি রয়েছে, শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব ব্যাখ্যা করা। আমরা ওই যে ক্রায়োসার্জারি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলে এটি অ্যান্সার পেয়ে যাব। গতে রয়েছে, উদ্দীপকের সমুদ্র বন্দর উদ্বোধনের জন্য ব্যবহৃত প্রযুক্তিটির সুবিধাগুলো কি কি? এটি হচ্ছে ভিডিও কনফারেন্সিং এর যে প্রযুক্তিটি রয়েছে সেটি তিনি ব্যবহার করেছেন। কি কি লাভ? আমরা আমাদের যে সাধারণ জ্ঞান সেখান থেকে আমরা লিখতে পারি যে এখানে কষ্ট করে আসতে হয় না, উপস্থিত হতে হয় না, দূর থেকে বলা যায়, সময় কম লাগে, ব্যবস্থাপনার অত ঝামেলা নেই। সব মিলে আমরা এই সুবিধাগুলো উল্লেখ করব যে অল্প সময়ে অল্প খরচে এবং বিনা পরিশ্রমে আমরা এই সুবিধাটা নিতে পারি। ঘতে কি আছে, যে উদ্দীপককে কম সময়ে উপস্থিতি নিশ্চিতকরণের ক্ষেত্রে কোনটি প্রাধান্য দেয়া কলেজের জন্য বেশি যুক্তিযুক্ত হবে। তার মানে এখানে উপস্থিতির জন্য দুটি পদ্ধতির কথা বলা হয়েছে, একটা হলো ফিঙ্গারপ্রিন্ট আর হচ্ছে ফেস রিকগনিশন। তো ফেস রিকগনিশনের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, কারণ এইটার যে ডিভাইস, এটার যে ব্যবস্থা সেটি তুলনামূলকভাবে রেয়ার। আর আঙ্গুলের ছাপ পদ্ধতিটা সবসময় মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যায় এবং এটা সহজ বোধ্য এবং ব্যবহার উপযোগী এবং সকলে এটার ব্যবহার বুঝে এবং বহুল প্রচলিত। সব মিলে আমরা বলবো যে এই ফিঙ্গারপ্রিন্টটাই হচ্ছে বেশি উপযোগী। যাই হোক, আমরা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা যে গত ক্লাসে কয়েকটি টপিক পড়েছি সেখান থেকে আমরা অ্যান্সার গুলো করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে 3টি প্রশ্ন আমরা পড়লাম, তাতে প্রায় সব টপিকই আমাদের পূর্বে আলোচিত টপিকের সাথে যায়। আমরা আরো কিছু প্রশ্ন পরে আলোচনা করব, যেগুলো দেখবো যে এই কয়টা টপিক পড়লে আমাদের অনেকখানি মোটামুটি নিরাপদে আমরা নাম্বার পেতে পারি বা অ্যান্সার করতে পারি। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে এবং আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো আমরা।